প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। কোটালীপাড়া শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন শ্রেণী কার্যক্রমে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ দেলোয়ার হাসান, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, পরিবারের সবাইকে নিয়ে। আমরা বর্তমানে যে সংকট কাল অতিক্রম করছি, সেটা আসলে সারা বিশ্বই এই সংকট অতিক্রম করছে। এই সংকটের কারণেই আমরা আজ চিরাচরিত শ্রেণী কার্যক্রমের পরিবর্তে অনলাইন ভিত্তিক কার্যক্রম শুরু করেছি। আশা করি তোমরা খুব সহজেই এই পদ্ধতির সঙ্গে নিজেদের খাপ খাওয়াতে পারবে এবং তোমাদের লেখাপড়া নিয়মিত চালিয়ে নিয়ে যেতে পারবে। আসো আজকের শ্রেণী কার্যক্রম শুরু করা যাক। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নগদান বই বা ক্যাশ বুক। তোমরা এসএসসি লেভেলে এই নগদান বই পড়েছো, এটা তোমাদের একটা পরিচিত বিষয়। আমি আজকে আবার এই বিষয়টা নিয়ে আলোচনা করব। বর্তমান সময়ে ব্যবসা বাণিজ্যের প্রসারের ফলে প্রতিষ্ঠানের দৈনন্দিন লেনদেনের পরিমাণ অনেক বেড়ে গেছে। এই বর্ধিত লেনদেন সমূহ একটি হিসাবের বইতে সংরক্ষণ না করে বিভিন্ন হিসাবের বইতে সংরক্ষণ করা শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় প্রতিষ্ঠানের নগদ লেনদেন সমূহ একটি হিসাবের বইয়ে সংরক্ষণ করা হয়, যে বইটাকে আমরা বলবো নগদান বই। আমরা জানি প্রতিষ্ঠানের নগদ, অনগদ অনেক ধরনের লেনদেন সংগঠিত হয়। সেক্ষেত্রে নগদ এবং অনগদ লেনদেনগুলো একটি হিসাবের বইতে সংরক্ষণ করা হয় না। নগদ অর্থ প্রতিষ্ঠানের জন্য অনেক গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে নগদ লেনদেনের পরিমাণও প্রতিষ্ঠানের জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং প্রতিষ্ঠানের নগদ লেনদেনের পরিমাণ বেশি হয়ে থাকে। তাহলে আমরা বলতে পারি যে নগদান বই হলো এমন একটি বই যেখানে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান তার প্রতিষ্ঠানে সংগঠিত নগদ লেনদেন সমূহ ডেবিট এবং ক্রেডিট আলাদা করে, প্রাপ্তি প্রদান আলাদা করে সংরক্ষণ করে থাকে, লিপিবদ্ধ করে থাকে। সাধারণত নগদ টাকা বলতে আমরা কি বুঝি? কাগজের নোট বা ধাতব মুদ্রা। কিন্তু হিসাব বিজ্ঞানে আসলে নগদ টাকা বলতে কাগজের নোট বা ধাতব মুদ্রা ছাড়াও চেক, পে অর্ডার, ব্যাংক ড্রাফট, ভ্রমণকারী চেক ইত্যাদিকে বোঝানো হয়। এগুলো নগদ টাকার মতোই লেনদেনের কাজে ব্যবহৃত হয়। নগদান বই একটি প্রাথমিক হিসাবের বই। সেক্ষেত্রে অনেকে এটিকে জাবেদা বলে থাকে, আবার অনেকে এটিকে হিসাবের স্থায়ী বই হিসাবে খতিয়ানও বলে থাকে। তো আমরা নগদান বইকে জাবেদা এবং খতিয়ান উভয়ই বলে থাকি। তাহলে দেখা যাক যে নগদান বই প্রকারভেদটা আমরা একটু দেখব। নগদান বইকে প্রাথমিকভাবে দুই ভাবে ভাগ করা হয়। একটা হচ্ছে সাধারণ নগদান বই আর একটা হচ্ছে খুচরা নগদান বই। সাধারণ নগদান বইকে আবার এক গড়া নগদান বই, দুই গড়া নগদান বই
3 ঘোড়া নগদান বই, বহু ঘোড়া নগদান বই, নগদ প্রাপ্তি বই, নগদ প্রদান বই, এই কয়টা প্রকারে ভাগ করা হয়। আর খুচরা নগদান বইকে সাধারণ খুচরা নগদান বই, বিশ্লেষণাত্মক খুচরা নগদান বই, অগ্রদত্ত খুচরা নগদান বই, এই কয়েক প্রকারে ভাগ করা হয়ে থাকে। এক ঘোড়া নগদান বইয়ে ডেবিট এবং ক্রেডিট উভয় দিকে একটি মাত্র টাকার ঘর বা কলাম থাকে, তাই এটিকে এক ঘোড়া নগদান বই বলা হয়ে থাকে। 2 ঘোড়া নগদান বই, যেখানে ডেবিট এবং ক্রেডিট উভয় পার্শ্বে নগদ টাকা এবং ব্যাংক জমা টাকার জন্য আলাদা আলাদা ঘর বা কলাম থাকে, তাই এটিকে 2 ঘোড়া নগদান বই বলা হয়ে থাকে। 2 ঘোড়া নগদান বই থেকে আমরা একই সাথে নগদ উদ্বৃত্তের পরিমাণ এবং প্রতিষ্ঠানের ব্যাংক জমার পরিমাণ একই সাথে জানতে পারব। আসলে 1 ঘোড়া নগদান বই আলাদাভাবে দরকার নেই। আমরা 2 ঘোড়া নগদান বই এবং 3 ঘোড়া নগদান বই যখনই করতে শিখব, তখন 1 ঘোড়া নগদান বই আমরা শিখে ফেলব। তাহলে চলো আমরা 2 ঘোড়া নগদান বই দিয়ে শুরু করি। তোমরা দেখতে পাচ্ছ আমি বোর্ডে একটা ছক করে রেখেছি। এখানে প্রথমে ছকের দুপাশে এটা ডেবিট সাইড এবং এটা ক্রেডিট পাশ, তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, নগদ টাকা, ব্যাংক টাকা। 2 ঘোড়া নগদান বইয়ে ডেবিট পাশে টাকার 2টা কলাম, নগদ টাকা, ব্যাংক টাকা, এবং ক্রেডিট পাশে নগদ টাকা, ব্যাংক টাকা। এখন অঙ্ক করতে গেলে আমরা একটা বিষয় আসবে, সেটা হচ্ছে কন্ট্রা এন্ট্রি বা বিপরীত দাখিলা। এই বিষয়টা নিয়ে আমি আগেই তোমাদের সঙ্গে একটু আলোচনা করব। কন্ট্রা বা বিপরীত দাখিলা হচ্ছে যখন কোনো হিসাবের নগদান বইয়ে একই সাথে কোনো লেনদেন যদি ডেবিট এবং ক্রেডিট উভয় পার্শ্বকেই প্রভাবিত করে, তাহলে সেটাকে আমরা কন্ট্রা বা বিপরীত দাখিলা বলে থাকি। আর সহজভাবে বললে, কোনো লেনদেনকে যদি আমরা ডেবিট ক্রেডিট আলাদা করি, তাহলে একটি হিসাব খাত ডেবিট নগদান হিসাব দ্বারা এবং অন্য হিসাব খাতটি ব্যাংক হিসাব হবে। যেমন নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, বা ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এরকম যদি কোনো লেনদেনে হয়, তাহলে সেটাকে আমরা কন্ট্রা এন্ট্রি বলি। সেক্ষেত্রে ডেবিট পাশে যদি নগদের ঘরে টাকা হয়, তাহলে ক্রেডিট পাশে সেটা ব্যাংকের ঘরে টাকা হবে। আবার যদি ডেবিট পাশে ব্যাংকের ঘরে টাকা হয়, তাহলে ক্রেডিট পাশে নগদের ঘরে টাকা বসাতে হবে। এই ধরনের 2টো লেনদেন আছে। যেমন নগদ অর্থ ব্যাংকে জমা দেয়া হলো, নগদ অর্থ ব্যাংকে জমা দেয়া হলো। এখানে আমরা যদি এটাকে ডেবিট ক্রেডিট নির্ণয় করি, তাহলে ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। দেখো, তাহলে কিন্তু আমি বলেছি যে 2টো হিসাব খাতে নগদান হিসাব এবং ব্যাংক হিসাব যখন হবে, তাহলে ব্যাংকে টাকা জমা দেওয়া হলে ডেবিট ক্রেডিট নির্ণয় করলে কি হয়? ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে এটাকে আমরা কন্ট্রা এন্ট্রি বলবো। আবার অফিসের প্রয়োজনে ব্যাংক থেকে টাকা উত্তোলন করা হবে, এটাকে যদি আমরা ডেবিট ক্রেডিট আলাদা করি, তাহলে কি হয়? নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। এখানেও 2টো হিসাব খাতি, নগদান হিসাব এবং ব্যাংক হিসাব।
সো এটাকেও আমরা কন্ট্রা এন্ট্রি বলব। সেক্ষেত্রে আসো আমরা নগদান বইয়ের কিছু বিষয় কিভাবে হিসাবভুক্ত করতে হয় সেটা এখন দেখব। নগদান বইয়ে সাধারণত বাকিতে বা বকেয়া কোনো লেনদেন হিসাবভুক্ত হবে না, এবং নগদান বই করার সময় একটা নগদ টাকার উদ্বৃত্ত এবং ব্যাংক জমা থাকতে পারে, সেটাকে আমরা প্রথমেই লিপিবদ্ধ করব। আবার এখানে ব্যাংক জমা অতিরিক্ত থাকতে পারে, যেটা আসলে ক্রেডিট উদ্বৃত্ত। আমরা ক্রেডিট পাশে ব্যাংকের ঘরে টাকার পরিমাণটা লিখব। আমার কাছে একটা বই আছে, এখান থেকে আমি আলোচনা করব। নগদ প্রাপ্তি কারবারের যে কোনো উৎস থেকে যদি নগদ টাকা পাওয়া যায় বা নগদ অর্থের আগমন ঘটে তাহলে তাকে নগদ প্রাপ্তি বলে। যেমন পণ্য বা মাল বিক্রি করে নগদ টাকা পাওয়া হয়। তাহলে দেখো, তোমরা খেয়াল করবা কিভাবে লেনদেনগুলোকে আমরা নগদান বইয়ে পোস্টিং দিব। তাহলে নগদ অর্থ পাওয়া গেলে বিক্রয়ের মাধ্যমে, সেখানে যান ডেবিট ক্রেডিট যদি আমরা আলাদা করি তাহলে কি হবে? নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তো যেহেতু আমরা নগদান বই করতেছি, খতিয়ানের নিয়মে টি-স্টকে খতিয়ান করলে আমরা যেভাবে জার্নাল থেকে খতিয়ানে লেজারে পোস্টিং দিই, ঠিক সেইভাবেই আমরা নগদান বইয়ে পোস্টিং দিই। তো বিক্রয়ের মাধ্যমে টাকা পাওয়া যাবে। এখানে যদি আমরা ডেবিট ক্রেডিট আলাদা করি তাহলে নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে নগদান হিসাব যেহেতু ডেবিট, আমি ডেবিট পাশে চলে আসবো। এসে এখানে তারিখের ঘরে যে কোনো একটা তারিখ আমরা দিব। যেমন আমরা দিতে পারি যে 1 জুলাই 2020। তাহলে নগদান হিসাব যেহেতু ডেবিট, ডেবিট পাশে এসে লিখব বিক্রয়। টাকাটা নগদের ঘরে কত টাকা? ধরো 5,000 টাকা। এখানে একটা বিষয় হচ্ছে যে বিবরণটা আসলে নগদান বই যেহেতু হিসাবের প্রাথমিক বই, সেক্ষেত্রে অনেকে বিবরণটা দেওয়ার পক্ষে, আবার অনেকে বিবরণটা না দেওয়ার পক্ষে। সেক্ষেত্রে এটা আসলে বাধ্যতামূলক না, তোমরা ইচ্ছা করলে দিতে পারো। তারপর নগদ প্রদান। কোনো পক্ষকে নগদ টাকা দিলে বা নগদে কোনো খরচ করলে সেটা আমরা নগদান বইয়ে কিভাবে লিখব? ধরো বেতন খরচ 5,000 টাকা প্রদান করা। তো এটাকে যদি আমরা ডেবিট ক্রেডিট আলাদা করি তাহলে কি দাঁড়ায়? বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তার নগদান হিসাব যেহেতু ক্রেডিট, আমি ক্রেডিট পাশে চলে আসবো। লিখব কি? বিপরীত যে হিসাবটা আছে, বেতন হিসাব। বেতন হিসাব তারিখ, বেতন হিসাব। টাকার পরিমাণ ধরো 5,000 টাকা নগদে। চেক প্রাপ্তি। কোনো পক্ষের নিকট থেকে যদি আমরা চেক পাই তাহলে সেটা কিভাবে নগদান বইয়ে আমরা এন্ট্রি করব? চেক পেয়ে
যদি তখনই সরাসরি ব্যাংকে জমা করা না হয় তাহলে নগদ প্রাপ্তি হিসাবে গণ্য হবে। ধরো চেক পেয়ে ক্যাশ বক্সে জমা করে রাখা হবে, তাহলে সেটা নগদ প্রাপ্তি হিসাবে গণ্য হবে। টাকাটা ব্যাংকে বৃদ্ধি কিন্তু এখনো পায় না। এই চেকটা যখন ব্যাংকে ক্যাশ করা হবে তখনই ব্যাংকে টাকার পরিমাণ বৃদ্ধি পাবে, তার আগ পর্যন্ত সেটা নগদ টাকার সমতুল্য। যেমন ধরো কবিরের নিকট থেকে 5,000 টাকার চেক পাওয়া গেল, তাহলে এটা এই লেনদেনটিকে যদি আমরা ডেবিট ক্রেডিট নির্ণয় করি তাহলে কি দাঁড়ায়? নগদান হিসাব ডেবিট, কবির হিসাব ক্রেডিট। তাহলে নগদান হিসাব যেহেতু ডেবিট, আমি ডেবিট পাশে চলে আসবো, লিখব কবির। কবির তাহলে টাকার পরিমাণ কত ছিল? 5,000 টাকা। 5,000 টাকার চেক নগদের ঘরে আমি 5,000 টাকা লিখলাম। চেক পেয়ে সাথে সাথে ব্যাংকে জমা দেওয়া হবে। একটা হলো চেক পাওয়া গিয়েছে, যেটা আমরা এই মুহূর্তে কিছুক্ষণ আগে হিসাবভুক্ত করলাম। আরেকটা হচ্ছে যে চেক পেয়ে সঙ্গে সঙ্গে ব্যাংকে জমা দেওয়া হলো। যেমন আকবরের নিকট থেকে চেক পেয়ে 7,000 টাকার চেক পেয়ে সঙ্গে সঙ্গে ব্যাংকে জমা দেওয়া হলো। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? অবশ্যই টাকাটা ব্যাংকের ঘরে আসবে, কারণ ব্যাংকে টাকার পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এখানে আমরা নগদান হিসাব বা ব্যাংক হিসাবকে ডেবিট করব আর আকবরের হিসাব ক্রেডিট। তাহলে ডেবিট পাশে এসে আমি লিখব আকবর, টাকাটা ব্যাংকের ঘরে 7,000। এই এন্ট্রিটা ভালো করে দেখবে। চেক ব্যাংকে জমা দেওয়া হলো, চেক ব্যাংকে জমা দেওয়া হলো, নগদ টাকা না চেক ব্যাংকে জমা দেওয়া হলো। অর্থাৎ যে এই চেকটা পেয়ে সঙ্গে সঙ্গে ব্যাংকে জমা দেওয়া হয় না। এই চেকটা পূর্বে আমরা প্রাপ্ত হয়েছি, ধরো কবিরের নিকট থেকে 5,000 টাকার চেক আমরা আগে পেয়েছিলাম, এই চেকটাকে এখন ব্যাংকে জমা দেওয়া হলো। তাহলে কিন্তু পার্থক্যটা দেখো, চেক পেয়ে সঙ্গে সঙ্গে ব্যাংকে জমা দেয়া এবং পূর্বের প্রাপ্ত চেক পরবর্তীতে ক্যাশ বাক্স থেকে নিয়ে ব্যাংকে জমা দেওয়া, দুইটা কিন্তু আলাদা। সঙ্গে সঙ্গে ব্যাংকে জমা দিলে কি হয়? আকবরের নিকট থেকে আমরা পেয়ে সঙ্গে সঙ্গে ব্যাংকে জমা দিচ্ছি, প্রাপ্ত হয়েছে ডেবিট পাশে, আকবর ব্যাংকে জমা দিচ্ছি। কিন্তু পূর্বের প্রাপ্ত চেক, যেটাকে আমরা নগদের ঘরে হিসাবভুক্ত করেছি, সেই চেকটাকে এখন আমরা ব্যাংকে জমা দিচ্ছি। সেক্ষেত্রে কিন্তু তোমার নগদ টাকা ব্যাংকে জমা দেওয়ার মতো হয়ে গেল। এটাকে যদি, এই লেনদেনটিকে যদি আমি ডেবিট ক্রেডিট আলাদা করি তাহলে কি দাঁড়ায় দেখো, ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে ব্যাংক হিসাব যদি ডেবিট হয় তাহলে আমি ডেবিট পাশে এসে কি লিখব? নগদান হিসাব। এটা একটা কন্ট্রা এন্ট্রি। এখানে নগদ টাকা ব্যাংকে জমা দেওয়া হয়েছে বা চেক ব্যাংকে জমা দেওয়া হয়েছে, যার ফলে ডেবিট ক্রেডিট নির্ণয় করলে আমার যে দুটো হিসাব বা দফা এখানে এসেছে, একটি নগদান হিসাব আর একটি ব্যাংক হিসাব। তো আমি পূর্বেই বলেছি যে যখন কোনো লেনদেনকে ডেবিট ক্রেডিট আলাদা করা হবে, সেখানে যদি নগদান হিসাব এবং ব্যাংক হিসাব আসে দুটি দফা, তাহলে সেটা অবশ্যই কন্ট্রা এন্ট্রি হবে এবং নগদান বইয়ে উভয় পাশে লিপিবদ্ধ করতে হবে। তাহলে এখানে ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে ব্যাংক হিসাব ডেবিট, আমি ডেবিট পাশে এসে লিখব কি? নগদান হিসাব বা নগদান।
যেহেতু কন্ট্রায়েন্টটি, সেহেতু হিসাবের পাশে বা এই হিসাব বরাবর খতিয়ান পৃষ্ঠার ঘরে সি অথবা বাংলায় ক বর্ণ লিখতে হবে। তাহলে আমরা লিখলাম কি নগদান। টাকাটা হবে কোন ঘরে? টাকাটা হবে ব্যাংকের ঘরে, কারণ ব্যাংক হিসাব ডেবিটের কারণেই আমি ডেবিট পাশে এসেছি এবং লিখছি কি উল্টাটা, অন্য ক্রেডিট যে দাখিলাটা নগদান, টাকাটা হবে ব্যাংকের ঘরে। কত টাকা? ৮,০০০ টাকা। ৮,০০০ টাকা। আচ্ছা, নগদান হিসাব ক্রেডিট ছিল, সো আমি ক্রেডিট পাশে চলে আসলাম। ক্রেডিট পাশে এসে আমি লিখব কি ব্যাংক হিসাব। টাকাটা হবে নগদের ঘরে ৮,০০০। বুঝতে পেরেছো তোমরা আশা করি। দেনাদারের নিকট থেকে চেক পেয়ে পাওনাদারকে প্রদান করা হলো। দেনাদারের নিকট থেকে চেক পেয়ে পাওনাদারকে প্রদান করা হলো। এই ধরনের একটা লেনদেনকে কিভাবে হিসাবভুক্ত করতে হয় সেটা আমরা দেখব। তো রাজীবের নিকট থেকে 15,000 টাকার চেক পেয়ে সজীবকে প্রদান করা হলো। রাজীবের নিকট থেকে 15,000 টাকার চেক পেয়ে সজীবকে প্রদান করা হলো। তাহলে এখানে দুটি ঘটনা ঘটেছে। একটি হচ্ছে রাজীবের নিকট থেকে, রাজীব আমাদের একজন দেনাদার, তার কাছ থেকে 15,000 টাকার চেক পেয়ে সজীব আর একজন আমাদের পাওনাদার, তাকে প্রদান করা হয়েছে। তাহলে এটা কিন্তু লেনদেন হিসাবে আমাদের নগদান বইয়ে হিসাবভুক্ত করতে হবে। সেক্ষেত্রে রাজীবের নিকট থেকে আগে আমাকে পাওনাটা রিসিভ করতে হবে, তারপর সজীবকে প্রদান করব। তাহলে রাজীবের নিকট থেকে যদি আমি চেক পাই, তাহলে ডেবিট ক্রেডিট নির্ণয় করলে কি হয়? নগদান হিসাব ডেবিট, রাজীব হিসাব ক্রেডিট। তাহলে নগদান হিসাব যেহেতু ডেবিট, আমি ডেবিট পাশে এসে লিখব কি রাজীব। টাকার পরিমাণ কত? 15,000। কোন ঘরে? নগদের ঘরে। এখন এই টাকাটাই আমি সজীবকে প্রদান করব। তাহলে সজীবকে প্রদান করলে আমার ডেবিট ক্রেডিট নির্ণয় করে দেখি আমি কি হয়। সজীব হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে নগদান হিসাব যেহেতু ক্রেডিট, আমি ক্রেডিট পাশে চলে আসবো, লিখব কি সজীব। টাকাটা কোন ঘরে? নগদের ঘরে, যেহেতু নগদ টাকা। চেক নগদ টাকার মতোই। ব্যাংকে টাকা জমা দেওয়া হলো বা ব্যাংকে নতুন হিসাব খোলা হলো। তো ব্যাংকে টাকা জমা দিলে কি হয়? কন্ট্রায়েন্টটি হয়, সেটা আমরা জানি। যেমন এখানে একটি লেনদেনের কথা বলা আছে যে 8,000 টাকা ব্যাংকে জমা দেওয়া হলো। 8,000 টাকা ব্যাংকে জমা দেওয়া হলো। এই লেনদেনটিকে যদি আমি ডেবিট ক্রেডিট আলাদা করি, তাহলে ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ব্যাংক হিসাব যেহেতু ডেবিট, সেহেতু আমি ডেবিট পাশে আসবো, এসে লিখব কি নগদান। টাকাটা কোথায় বসবে? ব্যাংকের ঘরে বসবে, কারণ ব্যাংক হিসাব ডেবিট ছিল। আমি ডেবিট পাশে এসে এন্ট্রি করলাম, সো টাকাটা ব্যাংকের ঘরে আসবে এবং আমি এখানে সি লিখব। আর ক্রেডিট পাশে এসে আমি লিখব ব্যাংক হিসাব বা ব্যাংক। টাকাটা নগদের ঘরে 8,000। আরেকটি বিষয় দেখো, ব্যাংক থেকে টাকা উঠানো হলো অফিসের প্রয়োজনে। অফিসের প্রয়োজনে ব্যাংক থেকে টাকা উত্তোলন করা হলো। তাহলে এই বিষয়টাকে যদি আমরা ডেবিট ক্রেডিট নির্ণয় করি, তাহলে কি হবে? নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে কি এটাকে আমরা কন্ট্রায়েন্টটি বলতে পারি, কারণ এখানে দুটি দফা, একটি ব্যাংক হিসাব আর একটি নগদান হিসাব। তাহলে আমরা এটাকে লিপিবদ্ধ করব নগদান বইয়ের উভয় পার্শ্বে।
অফিসের প্রয়োজনে যখনই টাকা উত্তোলন করা হবে, নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। নগদান হিসাব যেহেতু ডেবিট, আমি ডেবিট পাশে চলে আসবো, এসে লিখবো ব্যাংক হিসাব। টাকাটা নগদের ঘরে ৬,০০০ টাকা। এটা কন্ট্রা এন্ট্রি, আমি সি লিখবো। এখানে এসে লিখবো নগদান হিসাব, নগদান, টাকাটা ব্যাংকের ঘরে ৬,০০০। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে নগদান বই কি, নগদান বই কেন সংরক্ষণ করা হয়, নগদান বই প্রকারভেদ এবং নগদান বইয়ে প্রতিষ্ঠানের লেনদেনগুলোকে কিভাবে হিসাবভুক্ত করতে হয় সেই সংক্রান্ত আলোচনা শুনলাম এবং আমরা দেখলাম যে কীভাবে হিসাবভুক্ত করতে হয়। তোমরা আজ এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে ধারাবাহিকভাবে আবার আমি আলোচনা করব। সেক্ষেত্রে তোমাদের বাসায় যেটা করবা সেটা হচ্ছে, বর্তমানে সৃজনশীল পদ্ধতিতে তোমাদের হিসাব বিজ্ঞানে আসলে কোনো থিওরিটিক্যাল প্রশ্ন থাকে না, সবই ম্যাথমেটিক্স থাকে, অঙ্ক। যার কারণে তোমরা অনেক সময় দেখা যায় যে বইয়ের টেক্সট বইয়ের যে প্রাথমিক আলোচনা থাকে প্রতিটা চ্যাপ্টারের শুরুতে, সেগুলো তোমরা আসলে ভালো করে পড়ো না বা পড়ার প্রয়োজনীয়তা বোধ করো না। এটা কিন্তু একটা বড় ভুল। কারণ এই যে নগদান বই নিয়ে আজকে আলোচনা করলাম, নগদান বইটা কি, কেন তৈরি করা হয়, এর গুরুত্ব কি, প্রয়োজনীয়তা কি, কী ধরনের প্রতিষ্ঠান নগদান বই বা নগদান হিসাব সংরক্ষণ করে, এবং নগদান বই সম্পর্কে বিস্তারিত আলোচনা তোমাদের পাঠ্য বইয়ে আছে। এটা যদি তোমরা ভালো করে অনুশীলন করো তাহলে কিন্তু তোমাদের এই নগদান বই সম্পর্কিত বেসিক নলেজটা অনেক বেড়ে যাবে। এবং আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই আলোচনাগুলো যদি তোমরা পড়ো তাহলে এখান থেকেই তোমাদের নৈর্ব্যক্তিকে প্রশ্ন আসবে। সেক্ষেত্রে তোমরা পড়ার সময় গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে আন্ডারলাইন করবা এবং পড়ার সময় অবশ্যই বুঝে বুঝে পড়বা। কোথাও না বুঝলে সেটা তোমার শিক্ষকের সঙ্গে, আমাদের সঙ্গে আলোচনা করবে। আর এছাড়াও তোমার বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় তোমার এখান থেকেই প্রশ্ন থাকে। আজ আর নয়, পরবর্তী ক্লাসে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে। আল্লাহ।